হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ডিয়ার বিউটিফুল স্টুডেন্ট, টপার কেমিস্ট্রি বা ইমতেজাজ থেকে ডাক্তার ইমতেজার ভাইয়া বলছি। আজকে যে আমরা বিশেষ স্পেশাল সেশনটা নিচ্ছি, গ্রুমিং সেশন, এটা আসলে টু বি অনেস্ট বুয়েট ক্র্যাক করার জন্য, যাদের প্রথম থেকে ইচ্ছে বুয়েটে আসার জন্য, তাদের জন্যই আজকে আমাদের এই গ্রুমিং সেশনটি। প্রথমে খেয়াল করে দেখো, বুয়েটে সাধারণত একটা স্পেস লিমিটিং থাকে, ঠিক আছে? একটা লিমিটেড স্পেসে তোমাকে আনসার করতে হবে। তো এই জন্য যাদের কাছে খাতা আছে, আমরা এরকম মার্কিং দাগ পর্যন্ত খাতা থাকে, ওই খাতাটাতে আমরা এতটুক পর্যন্ত স্কেল দিয়ে মেপে দেখবো যে 10 ইঞ্চি আছে। এটাকে সমান 2 ভাগে ভাগ করে ফেলবো, তাহলে 5 ইঞ্চি করে পড়বে। প্রত্যেকটা স্লাইসে, প্রত্যেকটা সেকশনে 5 ইঞ্চি করে পড়বে। তাহলে এখানে 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি, ঠিক আছে? আর এখান থেকে আমরা মাথায় রাখবো 5 ইঞ্চির ভিতরে 1 ইঞ্চি আমাদের কোশ্চানের জন্য চলে যাবে, ঠিক আছে? তার মানে তুমি আনসার করার জন্য 4 ইঞ্চি করে পাবা। তার মানে শুরু থেকে আমার শুধু ম্যাথ পারলেই হবে না, কারণ আমার যেহেতু জায়গাটা লিমিটেড থাকবে। তো শুরু থেকে যাদের বুয়েট ক্র্যাক করার চিন্তা ভাবনা আছে বা ইচ্ছা আছে এবং পরিবারের স্বপ্ন আছে, তো ওই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে শুরু থেকেই তোমার ম্যাথ করার পাশাপাশি টাইমস কনজিউমিং করা এবং স্পেসটাকে এতটুকু জায়গাতে আমি আনসার করতে পারবো। সাধারণত ক্ষেত্রে 5 ইঞ্চি করে পাবা, এর ভিতরে 1 ইঞ্চি চলে যাবে তোমার কোশ্চেনে, বাকি 4 ইঞ্চি থাকবে তোমার আনসারের জন্য, ঠিক আছে? আমরা এখানে দুইটা কোশ্চেনটা নমুনা নিয়েছি। একটা এসেছে বুয়েট 18-19 সেশনে, যেটা হাজারীন আকসারের বইতে পেজ নাম্বার 87 থেকে নেওয়া হয়েছে। আরেকটা আছে আমাদের সেকেন্ড কোশ্চেন, যেটা হাজারীন আকসারের পেজ নাম্বার 90 থেকে দেওয়া হয়েছে। এই যে রিলেটেড যে ম্যাথ গুলো আছে, এগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে লেকচার 1 থেকে পর্যায়ক্রমিক সিকোয়েন্স তুমি পেয়ে যাবা। চলে আসো, আমরা কোশ্চেনটা কিভাবে কি বলেছে এবং এটা আনসার করার চেষ্টা করি। প্রথম কোশ্চেনটা দেখো, অ্যালুমিনিয়াম পরমাণুর 13তম ইলেকট্রনের গতিবেগ, ঠিক আছে? তো আমরা জানি অ্যালুমিনিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হলো 13, ঠিক আছে? চলে আসো, অ্যালুমিনিয়াম পরমাণুর তোমার পারমাণবিক সংখ্যা হলো, জেড এর মানটা হলো 13। তার মানে এখান থেকে তোমার 13টা ইলেকট্রন আছে, বলেছে 13তম ইলেকট্রনের গতিবেগ, ঠিক আছে? 13তম ইলেকট্রনের গতিবেগ। তাহলে আমরা যদি এই অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তার মানে এখান থেকে আছে 13তম ইলেকট্রন। তুমি জানো আফবাও নীতিতে যে যার মান n প্লাস এল এর ক্ষেত্রে যার মানটা কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে 3s এর ভিতরে n এর মানটা হলো 3 আর s এর ক্ষেত্রে l এর মানটা হলো 0। তার মানে এখান থেকে আফবাও নীতিতে বা বোর এবং বাড়ি সমীকরণের ক্ষেত্রে এটার এনার্জি লেভেলটা হলো 3 আর এখান থেকে হলো 3p। তাহলে n প্লাস এল এর ক্ষেত্রে আমার কি হবে, n প্লাস এল এর ক্ষেত্রে আমার এখান থেকে n এর মানটা হলো 3 এবং p এর ক্ষেত্রে l এর মানটা হবে 1। তার মানে এখান থেকে আছে 4। এ থেকে তুমি বুঝতে পারতেছো এই 3s এর ক্ষেত্রে শক্তি মাত্রা কম। তোমরা 9-10ও পড়েছো এবং ইন্টারও পড়বা আফবাও নীতিতে, যেটা নিম্ন শক্তি স্তর সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যেটা উচ্চ শক্তি স্তর পর্যায়ক্রমে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। তার মানে তুমি বুঝতে পেরেছো এখান পর্যন্ত ইলেকট্রনটা যখন 10টা এসেছে, এখান থেকে 11, 12 এবং এখানে আছে 13তম ইলেকট্রন। তার মানে বোঝা যাচ্ছে এই 3p1 এ আমাদের 13তম ইলেকট্রনটা আছে, ঠিক আছে? তাহলে এই 13তম ইলেকট্রন থেকে তুমি বুঝতে পেরেছো এখান থেকে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এনটা হলো 3, ঠিক আছে? এনটা হলো 3। আর আমাকে এখানে এই 13তম ইলেকট্রনের একটা গতিবেগ দেওয়া হয়েছে, ঠিক আছে? গতিবেগ দেওয়া হয়েছে, যেটা দেওয়া হয়েছে সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা জানি এটা হলো সিজিএস একক। এসআই এককে নিতে হলে আমাদেরকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তুমি জানো সেন্টিমিটারের সাথে যা শুধু আমরা জানি মিটার থেকে সেন্টিমিটারে নিতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, আর এখানে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, মিটার পার সেকেন্ডে চলে আসবে, ঠিক আছে? আর এতটুকু পর্যন্ত বলা হয়েছে। আর এখানে বলা হচ্ছে ইলেকট্রনের কৌণিক বেগ কত, ঠিক আছে? ইলেকট্রনের কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? ইলেকট্রনের অ্যাঙ্গুলার ভেলোসিটি মাথায় রাখো, আমাদের কিন্তু এটা হাজারীন আকসারের বইতে পেজ নাম্বার 87 এ আছে। কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগকে কি দিয়ে প্রকাশ করা হয়? ওমেগা, ঠিক আছে? এটা একটা গ্রিক শব্দ, এটাকে বলা হচ্ছে ওমেগা। এই ওমেগাকে বলা হচ্ছে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? কৌণিক বেগ, কৌণিক বেগ ইকুয়াল টু প্রথমে হবে বি বাই আর, ঠিক আছে? এই বিটা বলতে বোঝাচ্ছে রৈখিক বেগ। দেখো ভালোভাবে খেয়াল করে দেখো, এটা হচ্ছে রৈখিক বেগ, ঠিক আছে? আর এটা হলো তোমার হলো ব্যাসার্ধ, ঠিক আছে? দেখো ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, ঠিক আছে? ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এখানে এটা আছে আর ব্যাসার্ধ আর ইলেকট্রনে একটা ভর আছে এবং তোমরা জানো ইলেকট্রন এই কেন্দ্রের দিকে যেটা আসবে সেটা কেন্দ্রমুখী বল, আর কেন্দ্রের বাইরের দিকে যেটা যাবে সেটা হলো কেন্দ্রবিমুখী বল। এখন কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরপর সমান এবং বিপরীত হওয়ার কারণে এখানে একটা লব্ধি বলের সৃষ্টি হবে, যেটাকে বলা হচ্ছে বৃত্তের স্পর্শক। এই ঘটনাগুলো আমরা লেকচার 2 তে ভালো করে দেখেছি, যে কোন একটা বৃত্তের স্পর্শক তার সেন্টারের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, ঠিক আছে? এইটা হলো বেগ। এই বেগটাকে বলা হচ্ছে রৈখিক বেগ, ঠিক আছে? এই বেগটাই হলো রৈখিক বেগ। তাহলে আমরা বলতে পারি না যে রৈখিক বেগ এবং নিউক্লিয়াস হতে ইলেকট্রনের দূরত্ব
রৈখিক বেগ এবং নিউক্লিয়াস হতে ইলেকট্রনের দূরত্বকে আমরা কি বলবো, দূরত্বের রেশিওকে। ঠিক আছে, রৈখিক বেগটা তুমি বুঝেছো যে ভিতরে স্পর্শক বরাবর কাজ করবে বা লব্ধি বরাবর কাজ করবে। যেহেতু এখানে আমরা ফিজিক্সের ভাষায় জানি ভিতর দিকে আসাটাকে কেন্দ্রমুখী বল বলছে আর বাইরের দিকে যাওয়াটাকে কেন্দ্রবিমুখী বল বলছে। দুটো বল যখন বরাবর সমান ও বিপরীতমুখী হবে সেখানে একটা রেসিস্ট্যান্ট ফোর্স সৃষ্টি হবে যাকে বলা হচ্ছে লব্ধি বল। ঠিক আছে, এই লব্ধি বলটা এখানে ভিতরে স্পর্শক বরাবর কাজ করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেন্টারের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা হলো বেগ। ঠিক আছে, এটা হলো ইলেকট্রনের বেগ। তাহলে ইলেকট্রনের বেগটা আমরা কি হিসেবে পেয়েছি, রৈখিক বেগ। ঠিক আছে, আর আমাদের কাছে জানতে চাইছে কৌণিক বেগ। কৌণিক বেগটা কি? ঠিক আছে, মাথায় রাখবা যখন কোনো বস্তুর বেগটা তোমার আর ব্যাসার্ধে ক্রিয়াশীল থাকবে, কোন একটা বস্তুর রৈখিক বেগ যখন আর ব্যাসার্ধে ক্রিয়াশীল থাকবে তার অনুপাতকে আমি কি বলবো, কৌণিক বেগ। ঠিক আছে, তার অনুপাতকে আমি বলবো কৌণিক বেগ। তার মানে আমাকে এখান থেকে কোশ্চেনে আমার বেগটা দেওয়া হয়েছে রৈখিক বেগ। এখানে যে কোশ্চেনে যে গতিবেগটা দেওয়া হয়েছে এটাই হলো ইলেকট্রনের রৈখিক বেগ। ঠিক আছে, এটা হলো ইলেকট্রনের রৈখিক বেগ। চলে আসো আমরা এটা আরো ভালোভাবে ক্যালকুলেশন করি। ধরো আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ বি মিটার পার সেকেন্ড হলে, তাহলে 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ কত হবে, বি বাই আর। ঠিক আছে, বি বাই আর, এইটাকেই বলা হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে, ওমেগা। তাহলে মাথায় রাখবা কোন একটা বস্তু কণার রৈখিক বেগ এবং ক্রিয়াশীল কেন্দ্র হতে তোমার ক্রিয়াশীল ব্যাসার্ধ। ঠিক আছে, কোন একটা বস্তু কণার রৈখিক বেগ এবং কেন্দ্রে বস্তু কণার দূরত্ব বা ক্রিয়াশীল আর ব্যাসার্ধের অনুপাতকে আমি কি বলবো, কৌণিক বেগ। ঠিক আছে, মাথায় রাখো কৌণিক বেগের এককটা হলো রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগের এককটা হলো কি, রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড মাথায় রাখবা। এখান থেকে যখন কৌণিক বেগটা হবে ওমেগা ইকুয়াল টু বি বাই আর। ঠিক আছে, এটা হলো মিটার পার সেকেন্ড। আর ব্যাসার্ধ তোমরা হায়ার ম্যাথে পড়েছো যখন একটা কৌণিক পথে কাজ করবে, যে এটা সেন্টার থেকে এটা হলো আর ব্যাসার্ধ আর এখানে হলো এই কোণটা, তোমরা ফিজিক্সে পড়েছো এখানে আর্ক লেংথ বলা হয় বা বৃত্তচাপ বলা হয়, আর কেন্দ্রে উৎপন্ন কোণ হলো থিটা। ঠিক আছে, এখান থেকে তোমরা পেয়েছো হায়ার ম্যাথের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু এস বাই আর। এইটা থেকেই আমরা পেয়েছি কৌণিক বেগ। এই থিটা ইকুয়াল টু হলো ওমেগা। ঠিক আছে, এস কে বলা হয়েছে বেগ আর আর ব্যাসার্ধ তো ব্যাসার্ধই আছে। এটা কিন্তু আমরা হায়ার ম্যাথে ক্লাস 9-10 এ পড়েছি। ঠিক আছে, ক্লাস 9-10 এ আমরা হায়ার ম্যাথে পড়েছি যে মেবি ভাইয়ার যতটুকু মনে পড়ে বা হায়ার ম্যাথে 6 আর 7 চ্যাপ্টারে এটা আমরা পড়েছি, কেন্দ্রে উৎপন্ন কোণ আর এই পাশে আর্ক লেংথ বা বৃত্তচাপ আর ব্যাসার্ধ। ঠিক আছে, এটা থেকে আমরা কৌণিক বেগটা এক, যখন বৃত্তাকার কক্ষপথে কোনো ঘূর্ণায়মান যখন বস্তু কণা আর ব্যাসার্ধে ক্রিয়াশীল থাকবে তার মানে তখন হবে 1 মিটার পার 1 মিটার ইকুয়াল টু হলো 1 রেডিয়ান। ঠিক আছে, 1 রেডিয়ান। এই কনভারসেশনটা খুব ভালো করে মাথায় রাখো। 1 মিটার পার মিটার ইকুয়াল টু 1 রেডিয়ান। তার মানে এখান থেকে তুমি ভাবছো মিটার মিটারে কাটাকাটি চলে যাবে না, তাহলে এই 1 মিটার এটা সমান হলো রেডিয়ান। ঠিক আছে, এটা সমান হলো রেডিয়ান আর পার সেকেন্ডটা তো আসছে। এখন পরীক্ষাতে যদি কৌণিক বেগের ডেফিনিশন আসে কি করবা, তুমি কি করবা দেখো, কনসেপ্টটা তো ভালোভাবে বুঝেছো। কৌণিক বেগ ইকুয়াল টু বি বাই আর। তাহলে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ যদি বি মিটার পার সেকেন্ড হয় তাহলে 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ইলেকট্রনের ঘূর্ণনের বেগ হলো বি বাই আর। তার মানে তুমি কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটির ডেফিনিশন দিতে পারো একক ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু কণার বেগকে কৌণিক বেগ বলে। একক ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু কণার, এখানে আর ইলেকট্রন বলবা না, ঘূর্ণায়মান কোন বস্তু কণার বেগকে কৌণিক বেগ বলে। ঠিক আছে, তার মানে তুমি বুঝতে পেরেছো আমাদের এই যে ম্যাথটা করতে হবে। এখান থেকে আমি বুঝলাম 13তম ইলেকট্রনটা আছে 3p1 এ, এখান থেকে আমি n = 3 এটা কাউন্ট করলাম আর আমার বেগ দেওয়া হয়েছে। ঠিক আছে, এই বেগটা যেটা দেওয়া হচ্ছে রৈখিক বেগ, আর এখান থেকে ব্যাসার্ধটাকে আমি নিয়ে আসতে পারলেই দুইটার রেশিও করলে আমি কৌণিক বেগ পেয়ে যাবো। এটা কিন্তু বইটা 18-19 এর কোশ্চেন। প্রথমে চলে আসো আমরা কনসেপ্ট এখান থেকে বুঝেছি খুব সুন্দরভাবে, এটা আনসারটা কিভাবে করব। যেহেতু এখান থেকে তুমি এট ফার্স্ট বুঝেছো আমার এখানে বেগটা দেওয়া হয়েছে কোশ্চেনে সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাব এসআই এককে এবং ব্যাসার্ধটা বের করব। ঠিক আছে, ব্যাসার্ধটা বের করব কিভাবে, ব্যাসার্ধটা বের করার সূত্র তুমি জানো, কৌণিক ভরবেগ যেহেতু আছে mvr = nh/2 পাই। ঠিক আছে, এখান থেকে এট ফার্স্ট তোমাকে রেডিয়াস ব্যাসার্ধটা বের করে নিতে হবে nh/2 পাই ইনটু mv। ঠিক আছে, তো এখান থেকে তোমার কোশ্চেনে গতিবেগ দেওয়া হয়েছে, ইলেকট্রনের ভর তুমি জানো, n এর মানটাও জানো। ঠিক আছে, 3, বাকি সবকিছু ক্যালকুলেশন করে তুমি বসায় ফেলতে পারবা। তাহলে এটার আনসারটা আমরা এখান থেকে কিভাবে করব, প্রথমে দেখো হিয়ার দ্যাট, মানে এখানে যারা বাংলা ভার্সন আছো তারা দিবা এখানে। ঠিক আছে, হিয়ার দ্যাট
এখান থেকে প্রথমেই তুমি দেখেছো 13তম ইলেকট্রন যেটা আছে, ঠিক আছে? 13তম ইলেকট্রনের ক্ষেত্রে এন এর মানটা কত হবে? 13তম ইলেকট্রনের ক্ষেত্রে এখানে আছে 3p1 এ, 13তম ইলেকট্রনের ক্ষেত্রে এন এর মানটা হলো 3, তাহলে তুমি এখানে বলবা n = হলো 3, ঠিক আছে? আর যে বেগটা দেওয়া হয়েছে, ইলেকট্রনের যে বেগটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে, এটা কোথায় দেওয়া হয়েছে? সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, তাহলে 5.4452 ইন্টু 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। তুমি জানো সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসতে হলে 100 দ্বারা কি করতে হবে? ভাগ দিতে হবে। তার মানে এটার মানটা হবে 5.4452 ইন্টু 10⁻7 ইন্টু 10⁻2, ঠিক আছে? 100 দ্বারা ভাগ করলা, মিটার পার সেকেন্ডে চলে এসেছে। আচ্ছা, এতটুক পর্যন্ত আমাকে বলেছে কৌণিক বেগ কত, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কত, ঠিক আছে? তার মানে আমরা জানি, উই নো দ্যাট, খুব ছোট করে লিখবা, অনেক সিদ্ধান্ত যেহেতু বুয়েট ক্র্যাক করার জন্য বুয়েটের স্পেসটা কম, নিজে মাথায় মাথায় ক্যালকুলেশন করতে হবে। তো ভাই এখান থেকে দেখেছি কণিক যে ভরবেগটা ছিল, হ্যাঁ কণিক ভরবেগটা ছিল, এখান থেকে আগে ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে তুমি মাথায় মাথায় চিন্তা করবা mvr nh/2 পাই, ঠিক আছে? তার মানে এখানে আছে, আমরা সূত্রটা জানি nh/2 পাই, ঠিক আছে? আর এখানে mvr আছে, আমার r লাগবে, তাহলে rটাকে এখানে রাখলাম আর mvটাকে এই পাশে 8 গুণন করে দিব, ঠিক আছে? তো এখান থেকে n এর মানটা তুমি জানো, n এর মানটা হলো 3, প্লাঙ্কের ধ্রুবকের মানটা কত? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে? পায়ের মানটা বসাবা 3.1416, ইলেকট্রনের ভরটা বসাবা 9.11 ইন্টু 10⁻31 কেজি, আর এই পাশ থেকে ইলেকট্রনের বেগটা তুমি পেয়েছো, এটা বসাই দিবা। বসা দেওয়ার পরে কণিক ভরবেগটা চলে আসবে, তাহলে কণিক ভরবেগ ইকুয়াল টু আমরা জানি v/r, ঠিক আছে? এখান থেকে তো আগেই তুমি মিটার পার সেকেন্ডে নিয়েছো, সেটা বসাবা, আর এই ব্যাসার্ধটাকে নিয়ে এসে এখানে বসাই দিবা, ঠিক আছে? মিটার। তার মানে যা উত্তর আসবে তার এককটা আনসারটা কি হবে? আনসারটা হবে রেডিয়ান পার সেকেন্ড। প্রথমে স্পেসের ভিতরে আমার অনেক অ্যাডভান্স ক্যালকুলেশনটা করতে হয়েছে। তো যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে, তো এখান থেকে কোনো প্যারা হবে না। আই থিঙ্ক তুমি ক্যালকুলেটরের মানগুলো বসে ফেলতে পারবে। এখান থেকে বেগের মানটা বসাবা উপরে এবং ব্যাসার্ধের মানটা বসাবা নিচে, ঠিক আছে? বসানোর পরে যে এককটা আসবে রেডিয়ান পার সেকেন্ড। এই রেডিয়ান পার সেকেন্ড বোঝার জন্য আমরা এখানে অনেক বিস্তারিত কথাবার্তা বলেছি। এটা নিজের ভিতর থেকে তোমাকে ক্যালকুলেশন করে করে আগাতে হবে। তার মানে কৌণিক বেগটা কি? রৈখিক বেগ এবং কেন্দ্র হতে ওই বস্তুর আবর্তনশীল, কেন্দ্র হতে ওই বস্তুর বা আবর্তনশীল বস্তু কণার দূরত্বের অনুপাতকে আমি কি বলবো? কৌণিক বেগ, যাকে বলা হচ্ছে ওমেগা, ঠিক আছে? কৌণিক বেগ। এতটুকু পর্যন্ত প্রথম কোশ্চেনটা আমাদের শেষ। দেন চলে আসো সেকেন্ড কোশ্চেন। বলা হয়েছে কি, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন অসীম দূরত্বের শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হলে দেখা হচ্ছে তরঙ্গ সংখ্যা ও রিডবার ধ্রুবকের অনুপাত 1:4। ভালো কথা। তো আমরা এখানে থেকে জানি হিয়ার দ্যাট, যেহেতু রিডবার ধ্রুবক বলেছে, তার মানে বামা রিডবাগের করতে হবে। আর দ্বিতীয় শক্তি স্তরে যেহেতু নেমে এসেছে, দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি বামা সিরিজ, ঠিক আছে? বামা সিরিজ, দ্বিতীয় স্তরে বামা সিরিজ, এটা এই বামা সিরিজটা কিন্তু কি? দৃশ্যমান, ঠিক আছে? এটা হলো ভিজিবল রে। ভিজিবল রে হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তোমার 380 থেকে 780 ন্যানোমিটারের ভিতর। এখন যদি মেডিকেলে কোশ্চেনটা করতো, পরমাণু হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন অসীম দূরত্ব হতে শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্থান হলে ওই তরঙ্গ দৈর্ঘ্যটা কি আমরা দেখতে পাবো কিনা? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবো, কারণ যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে চলে এসেছে, সেটা কি হবে? ভিজিবল, এটা আমাদের চোখে দৃশ্যমান হবে। আচ্ছা, প্রথমে চলে আসো হিয়ার দ্যাট, আমরা এখান থেকে জানি যে যেটা নিম্ন শক্তি স্তর, ইলেকট্রনটা কোথায় এসেছে? অসীম দূরত্ব থেকে দ্বিতীয় শক্তি স্তরে। যেটা নিম্ন শক্তি স্তর সেটা হবে n1, তাহলে n1 এর মান হলো 2। আর এরপরে অসীম দূরত্ব থেকে এসেছে, তার মানে n2 এর মান হলো ইনফিনিটি, ঠিক আছে? আমাকে এখান থেকে প্রুভ করতে বলেছে। তাহলে আমরা জানি, উই নো দ্যাট, দেখো তরঙ্গ সংখ্যার সাথে ও রিডবার্গ ধ্রুবকের অনুপাত, তরঙ্গ সংখ্যার সাথে রিডবার্গ ধ্রুবকের অনুপাত, ম্যাথ নাম্বার 2। তুমি জানো যে বামার এবং রিডবার্গের যে সমীকরণটা আছে সেটা হলো 1/λ = রিডবার্গ, ঠিক আছে? আর n1 স্কয়ার নিম্ন শক্তি স্তর এবং n2 স্কয়ার, ঠিক আছে, উচ্চ শক্তি স্তর। এটার একক হবে ধরো যে তরঙ্গ দৈর্ঘ্য, তো পার মিটার নিলা। এখন আমাকে কিন্তু, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, আমাকে কিন্তু বলেছে তরঙ্গ সংখ্যা, খুব ভালোভাবে বুঝতে হবে। তরঙ্গ সংখ্যা বলেছে, তরঙ্গ সংখ্যা, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা জানি তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু 1/λ। তার মানে এখান থেকে আমি এই সূত্রটাকে কনভার্ট করতে পারি 1/λ ইকুয়াল টু নিউ বার, ঠিক আছে? নিউ বার ইকুয়াল টু রিডবার্গের সমীকরণ 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, ঠিক আছে? তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ইকুয়াল টু হলো তরঙ্গ দৈর্ঘ্য, আর নিউ বার ইকুয়াল টু হলো তরঙ্গ সংখ্যা, ঠিক আছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিডবার্গের সম্পর্ক, যারা মেডিকেলে আসতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কগুলো দিয়ে পরীক্ষাতে আসে।
তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিডব্যাকের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, আর তরঙ্গ সংখ্যার সাথে রিডব্যাকের সম্পর্ক হলো সমানুপাতিক। ভালোভাবে দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিডব্যাকের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক এবং তরঙ্গ সংখ্যার সাথে রিডব্যাকের সম্পর্ক হলো সমানুপাতিক। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, যেহেতু আমাকে এখানে বলেছে, ভালোভাবে কোশ্চেন করবা যে আমাকে ওয়েভ লেংথ তরঙ্গ দৈর্ঘ্য বলে নাই, তোমার তরঙ্গ সংখ্যা বলেছে কতটি আছে। তাহলে এখান থেকে আমরা প্রথম থেকে কোশ্চেনটা এখান থেকে চলে আসবো। উই নো দ্যাট, যে বামার রিডব্যাকের সমীকরণটাকে আমরা এখানে স্কুইজ করে দেব, এটাকে আমরা মিনিমাইজ করে লিখবো। উই নো দ্যাট নিউ বার, এটা কিন্তু তরঙ্গ সংখ্যা, ঠিক আছে, রিডব্যাকের ধ্রুবক। আর এখান থেকে n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার, তাহলে এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য আর h রিডব্যাক। দেখো n1 এর মানটা কত, n1 এর মানটা হলো 2, তাহলে 2 স্কয়ার, 2 স্কয়ার, ঠিক আছে, 2 স্কয়ার। আর n2 এর মানটা হলো ইনফিনিটি, যেহেতু অসীম দূরত্ব থেকে এসেছে ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি স্কয়ার। তুমি জানো এনি নাম্বার, যে কোনো সংখ্যা, হ্যাঁ, এনি নাম্বার বাই যখন 0 দিবা তখন আসবে ইনফিনিটি, অসীম। ক্যালকুলেটরে এটাকে ম্যাথ এরর আসবে। দেখো প্রথমে এনি নাম্বার, ধরো আমি এখানে 1 দিলাম, নিচে দিলাম 0, ক্যালকুলেটর চাপবো, এটা আসবে ম্যাথ এরর, হ্যাঁ, ঠিক আছে, অসীম পর্যন্ত আসবে। তার মানে তুমি বুঝতে পারলা এনি নাম্বার বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এখন আমি যদি এটাকে 8 গুণন করি, এনি নাম্বার ইনফিনিটিকে এই পাশে নিয়ে আসি, ইনফিনিটি ইকুয়াল টু কত হবে, 0। তার মানে তুমি বুঝতে পারতেছো 1 এনি নাম্বার, ইনফিনিটি স্কয়ার থাকুক বা যা কিছুই থাকুক, এটাকে যখন দিব টোটাল মানটা কত চলে আসবে, 0 চলে আসবে। কারণ তুমি জানো এনি নাম্বার, তুমি জানো এনি নাম্বার বাই ইনফিনিটি স্কয়ার হোক বা যতই পাওয়ার হোক, যাই কিছু হোক, তোমার সেটা হবে কত, 0। তার মানে এখান থেকে তুমি বুঝতে পারতেছো তরঙ্গ সংখ্যা রিডব্যাক, যেহেতু এটা টোটাল মান 0 ইন্টু 1/4। আর আমাকে কি বলতে বলেছে, আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে তরঙ্গ সংখ্যা ও রিডব্যাকের ধ্রুবকের অনুপাত। তার মানে এটা গুণ অবস্থা আছে, এই পাশে আসলে আমার ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তরঙ্গ সংখ্যা বাই রিডব্যাকের অনুপাত যদি চলে আসো, তাহলে 1/4, অর্থাৎ তরঙ্গ সংখ্যা এবং যেহেতু ভাগ আছে রেশিও করে আসবো, রিডব্যাক ধ্রুবকের অনুপাত হলো 1:4, যেহেতু দেখাতে বলেছে শোট, ঠিক আছে। খুব ভালোভাবে দেখো, দুইটা ম্যাথে আমরা এখান থেকে বুঝলাম, দুইটা ম্যাথের বেসিক বোঝার জন্য আমরা এখান থেকে অনেক কিছু বুঝেছি, ঠিক আছে। আমরা এখান থেকে ম্যাথ কেস 1 থেকে অনেক কিছু বুঝেছি, কিভাবে বেগ দেওয়া থাকলে 13তম ইলেকট্রনের ক্ষেত্রে আমার এন এর মানটা বের করা এবং কোথায় ইলেকট্রনটা প্রবেশ করেছে, ঠিক আছে। আমরা তো জানি যে বোরের যে মতবাদটা আছে সেটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক আছে। তো বইতে আমাদের কিন্তু দেওয়া হয়েছে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন দেওয়া হয়েছে। আমরা এখানে যদি বলি বেলি হ্যালো, ঠিক আছে, দেখো বেতে বেরিলিয়াম 3+, লিতে লিথিয়াম 2+, হ্যালোতে হিলিয়াম প্লাস, ঠিক আছে। দেখো চার্জ 3 to 1, তার মানে চার্জ কমে যাচ্ছে একটা ইলেকট্রন ক্ষেত্র। আর এই একটা ইলেকট্রনের জন্য আমার 13টার ভিতরে যে কোনো একটা ইলেকট্রন আমাকে বলতে পারে। যদি আমাকে বলে দশম ইলেকট্রন, তার মানে দশম ইলেকট্রনটা এখানে আছে, 2p6 এ আছে, সেক্ষেত্রে এন এর মানটা কত হবে, 2 হবে, ঠিক আছে। আমাকে যেহেতু 13তম ইলেকট্রন বলেছে, আমার এন এর মানটা 3 হয়েছে। আমাকে যদি বলতো 12তম ইলেকট্রন, তার মানে 11 এবং 12তম ইলেকট্রন কোথায় আছে, 3s2 তে আছে, তখন এন এর মানটা আমি কত বসাতাম, সেম 3। যদি বলতো আমাকে ধরো এখান থেকে ইলেকট্রন 5 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে, তার মানে আমাকে যদি এখানে বলতো দশমতম ইলেকট্রনের গতিবেগ, তখন আমি দশমতম ইলেকট্রনটা এখানে আছে, 2p6 এ আছে, ঠিক আছে, 2p6 এ আছে, তখন আমি এন এর মানটা কত বসাতাম, 2 বসাতাম। এভাবে বেগ দেওয়া হয়েছে, বেগ যেটা রৈখিক বেগ। তুমি ভালোভাবে এখানে কনসেপ্টটা পড়েছো যে কেন্দ্রমুখী, সেন্টিপ্রেটাল এবং সেন্ট্রিফুগাল দুইটা বল যখন সমান ও বিপরীত, তখন স্পর্শক বরাবর একটা লব্ধি বলের সৃষ্টি হবে। ওই লব্ধি বলটা হলো ইলেকট্রনের বেগ, যাকে বলা হচ্ছে রৈখিক বেগ। তাহলে রৈখিক বেগ এবং কোন আবর্তনশীল বস্তুকণার কেন্দ্র হতে দূরত্ব ব্যাসার্ধের অনুপাতকে আমি কি বলবো, কৌণিক বেগ, ঠিক আছে। কৌণিক বেগ একক রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগ এককের ডেফিনিশনটা ভাই এখানে কিন্তু দেখিয়েছে, যেটা তোমরা ম্যাথের কোণ থেকে পেয়েছো, থিটিক্যাল টু এস বাই আর, আর্ক লেংথ থেকে পাওয়া গিয়েছে। তাহলে একক ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুকণার বেগকে আমি কি বলবো, কৌণিক বেগ, ঠিক আছে। ডেফিনিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের এই সূত্রটা কিন্তু হাজারি নাকসারের বইতে আছে। আর তোমরা মাথায় রাখবা, বৃত্তাকার যখন আর ব্যাসার্ধে কোনো বস্তুকণার একটা বেগ থাকবে এবং সেটা আর ব্যাসার্ধে ঘূর্ণায়মান থাকবে, তখন 1 মিটার পার মিটার ইকুয়াল টু 1 রেডিয়ান, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম কৌণিক বেগের একক হলো রেডিয়ান পার সেকেন্ড, কৌণিক বেগের একক হলো রেডিয়ান পার সেকেন্ড। এখান থেকে আমরা বুঝলাম যে কৌণিক বেগে আমার বের করতে হলে ভি আর লাগবে। ভি তো আমার কোশ্চেনে দেওয়া হয়েছে, আর আটটা
কণিক ভরবেগ থেকে সরাসরি আমার ক্যালকুলেশন করে এখানে শর্ট করে আমি বসাই দিয়েছি, বসা দেওয়ার পরে মানটা চলে এসেছে। ঠিক আছে, আর এখানেও সেকেন্ডটা বলা হয়েছে অসীম দূরত্ব, যেমন তোমার বামা রিডব্যাগের সম্পর্ক কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আছে, ওখান থেকে আমরা তরঙ্গ সংখ্যায় চলে গেলাম। তাহলে এই কোশ্চেনটা পেয়ে গেলাম, এই কোশ্চেনটা পাওয়ার পরে একদম সরাসরি বসাই দিব, বসাই যেহেতু স্পেসটা লিমিটেড আমরা বসাই দিব। বসায় দেওয়ার পরে এখান থেকে যে কোশ্চেনগুলো কথাটা বলা হয়েছে যে অসীম দূরত্ব থেকে ইলেকট্রন দ্বিতীয় শক্তি, যেটা দ্বিতীয় শক্তিতে যেহেতু এসেছে এটা বামার সিরিজ, এটা ভিজিবল রে, যেখানে 380 থেকে 780 ন্যানোমিটার 7টা রং পাবো, পারমাণবিক বর্ণালী, বেনি আসহ কলা, মানে আমরা যে রংধনু হয় 7টা রং সেটাই পাবো, যাকে ইংলিশে বলা হচ্ছে ভিটগড়। ঠিক আছে, ভিটগড়। তো এই পাশ থেকে বলা হয়েছে স্থানান্তরিত হলে স্কিল ফর অ্যাডভান্স বুয়েটের জন্য যে তরঙ্গ সংখ্যা ও রিডব্যাক ভালো করে খেয়াল করে, এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলে না। দেন আমরা এই কোশ্চেনটাকে স্মুথ করে ফেলবো, যেহেতু আমাদের জায়গাটা 4 ইঞ্চির ভিতরে লিখতে হবে, যত স্পেস কনসিউমিং করা যাবে এবং মাথার ভিতরে ক্যালকুলেশন করতে হবে। এই মাথার ভিতরে ক্যালকুলেশনটা তুমি যত করতে পারবা বুয়েটে ক্র্যাক করার সম্ভাবনা তোমার তত বেড়ে যাবে। এই জন্য প্রথম থেকে তোমার মাথার ভিতরে যারা বুয়েটে পড়ার ইচ্ছা পোষণ করো, তোমার খাতাটাকে 5 ইঞ্চিতে ভাগ করে 1 ইঞ্চি রাখবা কোশ্চেনের জন্য, আর 4 ইঞ্চিতে তোমাকে আনসার করার চেষ্টা করবে। মানে আনসার করার জন্য তো আমাদের অনেক বড় বড় ম্যাথ আছে, তাই না? ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, কিছু কিছু ক্যালকুলেশন তোমাকে মাথায় করতে হবে, নিজে নিজে করতে হবে। ঠিক আছে, নিজে নিজে থিঙ্কিং করে ব্রেইন প্রসেসে তোমাকে ওটা ক্যালকুলেশন করে শর্ট ফর্মুলাতে তোমাকে নিয়ে আসতে হবে। যেমন খেয়াল করে দেখো, আমরা এখান থেকে আমরা জানি এমবি ইকুয়াল এনএস বাই 2 তুমি মাথায় মাথায় ক্যালকুলেশন করবে, যেহেতু এখানে আমার ব্যাসার্ধ দরকার, তাহলে 8টাকে রেখে এমবিটাকে এই পাশে দিয়ে বসায় দিবা। ঠিক আছে, বসা দেওয়ার পর আর মানটা পেয়ে গেছো, এখানে এসে বসায় দিবা। আর এই পাশ থেকে তুমি যেটা জানো, এনি নাম্বার বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটিকে এই পাশে নিয়ে আসো, তাহলে আমার হবে এনি নাম্বার বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। তার মানে এনি নাম্বার বাই ইনফিনিটি স্কয়ার হোক বা যাই হোক না কেন, সেটার মানটা টোটাল 0 চলে আসবে। এখান থেকে আমরা তরঙ্গ সংখ্যা ও রিডব্যাক ধ্রুবকের অনুপাতটা 1:4 পেয়েছি। এই রকম আরো ম্যাথ পেতে হলে তোমাকে আমাদের টপার কেমিস্ট্রি পেজগুলোতে ভিজিট করতে হবে, এবং ভিজিট করে তুমি আমাদের এই সব যাবতীয় সম্পর্কে সব কিছু দেখতে পারবা। ঠিক আছে, আর আমরা চেষ্টা করি স্টুডেন্টকে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং লেভেলের জন্য প্রস্তুত করা, যাতে সে তার অবস্থাটা বুঝতে পারে এবং শুরু থেকে সাজালো গোছালো প্রস্তুতির মাধ্যমে তার স্বপ্নটাকে সে যেন পরিপূর্ণ করতে পারে, এবং আমরা যেন তাকে সহায় করতে পারি। খেয়াল করে দেখো, আমরা ভাইয়া ক্যামেরাটা রোলিং করছি আরো ভালোভাবে সবকিছু বোঝার জন্য। দেখো